আসসালামু আলাইকুম। সারা বিশ্বের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই ভেনেজুয়েলার সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। মাদুরো আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান মূলত মাদক বিরোধী লড়াই নয়, আসল উদ্দেশ্য হচ্ছে সরকারের পরিবর্তন। তিনি মার্কিন এই সামরিক অভিযান নিয়ে আরও বলেন, ওয়াশিংটন ভেনেজুয়েলায় একটি পুতুল সরকার বসাতে চায়, ভেনেজুয়েলার বিপুল তেলের মজুদ দখল করতে চায়, ওপেক প্লাসকে চাপে ফেলতে এবং বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। অপরদিকে ভেনেজুয়েলার সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে প্রতিরক্ষা মিলিশিয়া গঠনের কাজ শুরু করেছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের আশঙ্কার প্রেক্ষিতে। তুরস্কের রাষ্ট্রীয় গোলাবারুদ উৎপাদনকারী প্রতিষ্ঠান এমকেই পোল্যান্ডের সঙ্গে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় এমকেই পোল্যান্ডের বিমানবাহিনীর FA-50GF ফাইটার জেটের জন্য 102x20 মিলিমিটার আকারের 1 লক্ষ রাউন্ড গোলাবারুদ সরবরাহ করবে। চুক্তি অনুযায়ী গোলাবারুদ সরবরাহের কাজ 2026 সালের মধ্যে সম্পন্ন হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইউরোপ রাশিয়া থেকে তেল কিনছে, আমি চাই না তারা তেল কেনাকাটা করুক, আর ইউরোপের আরোপ করা নিষেধাজ্ঞাগুলো যথেষ্ট কড়া না। আমি নিজে নিষেধাজ্ঞা আরোপ করতে চাই, কিন্তু তাদেরও আমার মতো আরও কড়া হতে হবে। এদিকে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ইসরায়েলি দোষী সাব্যস্ত হয়েছে। জেরুজালেম জেলা আদালত 22 বছর বয়সী হারেদি ইসরায়েলি বসতি স্থাপনকারী এলিমেলেখ স্টার্নকে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ইরানের জন্য তথ্য সংগ্রহ ও সহযোগিতার সাথে যুক্ত ছিলেন। এক্সিওস তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, কাতারে হামলার বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আগেই জানিয়েছিল। এটা হোয়াইট হাউস যে সময়ের কথা স্বীকার করেছে তার থেকেও আগে, অর্থাৎ নেতানিয়াহু ট্রাম্পকে সকাল 8টায় ফোন করেছিলেন, আর দোহায় সকাল 8:51 বিস্ফোরণ ঘটে। কিন্তু ট্রাম্প বলেছেন, হামলা চালানোর সময় তাকে জানানো হয়েছিল। এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ক্ষেপণাস্ত্র ছোড়ার আগেই ট্রাম্পকে বিষয়টি জানানো হয়েছিল, তিনি চাইলে হামলা ঠেকাতে পারতেন, কিন্তু বাস্তবে তিনি তা করেননি। এবার চীন রাশিয়ার সংবাদ। রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও পেমেন্ট নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া আবারও বার্টার ট্রেড বা পণ্য বিনিময় ব্যবস্থায় ফেরত যেতে যাচ্ছে। রাশিয়া মূলত চীনকে গাড়ির বিনিময়ে গম দিচ্ছে। এক্ষেত্রে পশ্চিমা ব্যাংকগুলোর দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞার কারণেই রাশিয়া এই লেনদেনে জড়াতে ভয় পাচ্ছে। এছাড়াও আর্থিক লেনদেনে বাধা তৈরি হওয়ায় রাশিয়া এক বিকল্প বাণিজ্য পদ্ধতির দিকে ঝুঁকছে। চীনের সঙ্গে এ ধরনের বিনিময় বাণিজ্য শুধু রাশিয়ার অর্থনীতিকেই টিকিয়ে রাখছে না, বরং দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করছে। এদিকে পলিটিকো ম্যাগাজিনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফ্রান্স এবং বেলজিয়ামের সাথে মিলে লুক্সেমবার্গ এই মাসের শেষের দিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। অপরদিকে আল জাজিরা তাদের একটি সংবাদে জানিয়েছে, কাতারের সাথে সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল থেকে কাতারের উদ্দেশ্যে রওনা করার আগে তেল আবিবে সাংবাদিকদের জানান যে, কাতারের আমিরের সাথে তিনি স্থানীয় সময় সকাল 10টায় সাক্ষাৎ করবেন এবং এই বিষয়ে আলোচনা চূড়ান্ত করবেন। গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদন। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে মঙ্গলবার প্রকাশিত এক ঐতিহাসিক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন। ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল ও ইসরায়েল বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান কমিশন নামক জাতিসংঘের ওই সংস্থাটি 2 বছর তদন্ত চালিয়ে এই রিপোর্টটি প্রকাশ করে। কমিশন ইসরায়েল সহ সব রাষ্ট্রকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, গণহত্যা বন্ধ করতে হবে এবং এর জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। 2 বছরের তদন্ত শেষে কমিশন জানায়, 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলোতে ইসরায়েলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী গণহত্যা সংক্রান্ত 1948 সালের কনভেনশনে সংজ্ঞায়িত 5টির মধ্যে 4টি অপরাধ করেছে। এগুলো হলো হত্যাকাণ্ড, শারীরিক ও মানসিকভাবে গুরুতর ক্ষতি করা, জীবনযাপনের এমন পরিস্থিতি চাপিয়ে দেয়া যা ফিলিস্তিনিদের ধ্বংস ডেকে আনে, এবং প্রজন্ম বা জন্ম প্রতিরোধের জন্য পদক্ষেপ গ্রহণ। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষের প্রকাশ্য বক্তব্য ও নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডে বাধা ধরা ইঙ্গিত এই প্রকাশ করে যে এই অপরাধগুলো সংঘটিত হয়েছে। গাজার জনগোষ্ঠী হিসেবে সম্পূর্ণ বা আংশিক বিলুপ্ত করার উদ্দেশ্য তাদের ছিল।
এই কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লে বলেন, এই ভয়াবহ অপরাধের দায়ভার ইসরায়েলি কর্তৃপক্ষের সর্বোচ্চ স্তরের নেতাদের ওপর বর্তায়, যারা প্রায় 2 বছর ধরে পরিকল্পিতভাবে একটি গণহত্যামূলক অভিযানে নেতৃত্ব দিচ্ছে, যার লক্ষ্য গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংস করা। অপরদিকে এই তদন্তের জবাবে দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের কমিশনটিকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন। অ্যাক্সিওস আজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা সিটি দখলের জন্য ইসরায়েলি সেনাবাহিনী ছোট পরিসরে স্থল অভিযান শুরু করেছে। সময়ের সাথে সাথে এখানে সৈন্য সংখ্যা এবং অভিযানের পরিসর আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে সাবেক ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি নিশ্চিত করেছেন, 2023 সালের অক্টোবর থেকে এখনও পর্যন্ত গাজায় 2 লাখের বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছে। তিনি বলেন, শুরু থেকে ইসরায়েল ধ্বংসাত্মক নীতি নিয়েছিল, ফলে কোনো আইনগত পরামর্শদাতা সামরিক সিদ্ধান্তে বাধা দেননি। হালেভির মতে মোট হতাহতের 80% ছিল বেসামরিক। জেরুজালেমকে চিরস্থায়ীভাবে দখলে রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন, জেরুজালেম ইসরায়েলের দখলেই থাকবে চিরকাল। গতকাল তারা আল আকসা মসজিদের নিচে প্রতীকীভাবে একটি সুড়ঙ্গ খনন করেছে। তাদের দাবি যে এটি একসময় তাদের মন্দিরের স্থান ছিল। এদিকে আজ পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। পাল্টা ব্যবস্থা নিয়েছে ন্যাটো। পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশের ঘটনা ঘটার পর দেশটি দ্রুত F-16 যুদ্ধবিমান উড়িয়ে ড্রোন ভূপাতিত করে। একই সঙ্গে ন্যাটো বাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়েছে। আহ্বানের সারিদিকে অভিযান ইস্টার্ন সেন্ট্রি এর আওতায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ইটালি ও চেক প্রজাতন্ত্র যুদ্ধবিমান, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং স্থল ইউনিট পাঠিয়েছে। এদিকে কানাডা যুক্তরাষ্ট্রের থেকে 88টি F-35 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা পুনর্বিবেচনা করছে। আগামী 22 সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্তটি আসতে পারে। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে, চুক্তি বাতিল হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। বিকল্প হিসেবে কানাডা সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান বিবেচনা করছে, তবে ওয়াশিংটন একসাথে 2টি ভিন্ন যুদ্ধবিমানের বহর চালানোর বিরোধিতা করেছে। মিডল ইস্ট স্পেকটেটর তাদের এক সংবাদে জানিয়েছে, আগামী 6 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে ইরান ও মিশর। আজ ইয়েমেনের ওপরে 12টি বিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল এবং গাজায় সর্বশেষ ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। দর্শক শ্রোতা, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে লাইক ও কমেন্ট করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।